আচ্ছা, একটা জিনিস কি খেয়াল করেছেন? আগুন জ্বালালে বেশ গরম লাগে। আবার ধরুন, পানিতে স্যালাইন গোলা হলে গ্লাসটা কেমন ঠান্ডা হয়ে যায়। কেন হয় এমন? এই যে রাসায়নিক বিক্রিয়ার ভেতরে শক্তির এত খেলা, আজকের এই আলোচনায় আমরা ঠিক এর গোড়ায় যাব। একেবারে বেসিক থেকে শুরু করে আমরা কিছু দারুণ উদাহরণও দেখব। তো এই পুরো ব্যাপারটাকে আমরা কয়েকটা ধাপে ভেঙে নিয়েছি। আমরা ভর থেকে শক্তির ধারণা দিয়ে শুরু করব, তারপর দেখব সিস্টেমের ভেতরকার শক্তি মানে ইন্টারনাল এনার্জি কি। এরপর আসবে এনথালপি, বিভিন্ন ধরনের তাপ পরিবর্তন, একটা মজার ধ্রুবক, আর সবশেষে সেই ধ্রুবকেরও ব্যতিক্রম মানে সিঁড়ির মতো একটার পর একটা ধাপ পেরিয়ে আমরা পুরো ছবিটা পরিষ্কার করে ফেলব। চলুন তাহলে শুরু করা যাক আমাদের প্রথম পর্ব দিয়ে, ভরের নিত্যতা সূত্র। এটা তো আমরা সবাই কম বেশি জানি, তাই না? মজার ব্যাপার হলো, ঠিক এমনই একটা নিয়ম কিন্তু শক্তির বেলাতেও খাটে। ব্যাপারটা ভাবলে কিন্তু দারুণ লাগে। দেখুন, রাসায়নিক বিক্রিয়া কি হয়, পরমাণু কিন্তু ধ্বংস হয় না, শুধু নতুন করে নিজেদের মধ্যে বন্ডিং করে। শক্তির ক্ষেত্রেও ঠিক তাই, শক্তি তৈরিও হয় না, ধ্বংসও হয় না, শুধু এক রূপ থেকে আরেক রূপে বদলে যায়। আর এটাই হলো তাপগতিবিদ্যার প্রথম সূত্র। আমাদের আজকের পুরো আলোচনার ভিত্তি কিন্তু এই একটা লাইনের উপরেই দাঁড়িয়ে আছে। আচ্ছা, সূত্র তো বুঝলাম, কিন্তু এই শক্তিটা থাকে কোথায়? এবার চলুন আমরা একটু বিক্রিয়ার অণুগুলোর একদম ভেতরে ঢুকে দেখি। এখানেই আমরা পরিচিত হব অভ্যন্তরীণ শক্তি বা ইন্টারনাল এনার্জির সাথে। তো কি এই অভ্যন্তরীণ শক্তি? খুব সহজ করে বললে, একটা সিস্টেমের ভেতরে যত রকমের শক্তি আছে সবগুলোর যোগফল, মানে এর কণাগুলো যে ছোটাছুটি করছে, কাঁপছে, ঘুরছে, সেই গতিশক্তি, আবার তাদের মধ্যে যে রাসায়নিক বন্ধন আছে সেই স্থিতিশক্তি, সবকিছু মিলেই হল ইন্টারনাল এনার্জি। তবে এখানে একটা কিন্তু আছে। কোনো একটা সিস্টেমের মোট অভ্যন্তরীণ শক্তি ঠিক কত, সেটা কিন্তু আমরা মাপতে পারি না। সত্যি বলতে এটা প্রায় অসম্ভব একটা কাজ। কিন্তু আমাদের জন্য ভালো খবর হলো, আমাদের সেটা মাপার দরকারও নেই। রসায়নে আমাদের আগ্রহটা হলো বিক্রিয়ার আগে আর পরে শক্তির পরিবর্তনটা কতটুকু হলো সেটা নিয়ে। আর এই পরিবর্তন মানে ডেল্টা ই, এটা কিন্তু আমরা মাপতে পারি। তাহলে পরের প্রশ্নটাই আসে, এই পরিবর্তনটা আমরা মাপব কিভাবে? বিশেষ করে ল্যাবে যখন একটা খোলা বিকারে বিক্রিয়া হচ্ছে। এই সমস্যা সমাধানের জন্যই রসায়নবিদরা একটা নতুন টার্ম নিয়ে এসেছেন, আর সেটার নাম হলো এনথ্যালপি। সহজ ভাষায় এনথ্যালপি হলো একটা সিস্টেমের মোট তাপীয় উপাদান। এর মধ্যে সিস্টেমের অভ্যন্তরীণ শক্তি তো আছেই, সাথে আরও একটা জিনিস যোগ হয়। পারিপার্শ্বিকের চাপের বিরুদ্ধে সিস্টেমটাকে জায়গা করে নিতে যে শক্তি খরচ হয়, সেটাও এর হিসাবে ধরা হয়। আর এ কারণেই এটা এত কাজের, কারণ ল্যাবের বেশিরভাগ বিক্রিয়াই তো স্থির চাপে হয়। তাই আমরা থার্মোমিটার দিয়ে যে তাপের পরিবর্তনটা মাপি, সেটাই আসলে এনথ্যালপির পরিবর্তন। গাণিতিকভাবে দেখলে সম্পর্কটা এমন দাঁড়ায়, H=U+PV। কিন্তু আবারও বলছি, আমাদের আগ্রহ হল পরিবর্তনটা নিয়ে। তাই আমাদের কাজের সূত্রটা হল ΔH=ΔE+P∆V। আর এই ΔH মানে এনথ্যালপির পরিবর্তন। একেই আমরা চলতি কথায় বলি বিক্রিয়া তাপ। এখন আসল মজাটা হলো ΔH এর চিহ্ন নিয়ে। যদি ΔH নেগেটিভ হয়, তার মানে কি? তার মানে হলো সিস্টেমের শক্তি কমে গেছে। শক্তিটা গেল কোথায়? বাইরে বেরিয়ে গেছে তাপ হিসাবে। একেই আমরা বলি তাপোৎপাদী বা এক্সোথার্মিক বিক্রিয়া, যেমন কাঠ পোড়ানো। আর যদি ΔH পজিটিভ হয়, তার মানে সিস্টেমের শক্তি বেড়ে গেছে। কোত্থেকে আসলো এই বাড়তি শক্তি? পারিপার্শ্বিক থেকে তাপ শোষণ করেছে। এগুলো হলো তাপহারী বা এন্ডোথার্মিক বিক্রিয়া, যেমন ওই যে স্যালাইন গোলানোর উদাহরণটা দিয়েছিলাম। তো এই যে এনথালপির পরিবর্তন, এটা তো অনেক ধরনের প্রক্রিয়ার জন্যই হতে পারে, তাই না? যেমন কিছু পুড়ছে, কিছু গলছে, কিছু বাষ্প হচ্ছে। রসায়নবিদরা তাই সুবিধার জন্য প্রত্যেকটা পরিবর্তনের তাপকে আলাদা আলাদা নাম দিয়েছেন। চলুন কয়েকটার সাথে পরিচিত হওয়া যাক। এই নামগুলোর মধ্যে আছে দহনতাপ, গলনতাপ, বাষ্পীভবন তাপ, পরমাণুকরণ তাপ, এমনকি দ্রবণ তাপও। নামগুলো শুনলেই কিন্তু কাজটা কি তা অনেকটা আন্দাজ করা যায়। যেমন ধরুন দহনতাপ। 1 মোল কোনো জিনিসকে পুরোপুরি পোড়ালে যে তাপ বের হয়, মিথেন গ্যাস পোড়ালে প্রায় 890 কিলো জুল তাপ বের হয়, তাই এর মানটা দেখুন নেগেটিভ। আবার গলন তাপের কথা ভাবুন। বরফকে গলাতে হলে তো তাপ দিতে হয়, তাই না? তাই এর মানটা পজিটিভ। একইভাবে পানিকে বাষ্প করতে আরও বেশি তাপ লাগে, তাই বাষ্পীভবন তাপের মান আরও বেশি পজিটিভ। এমনকি কোনো যৌগকে ভেঙে আলাদা আলাদা পরমাণু বানাতেও শক্তি লাগে, যা হলো পরমাণুকরণ তাপ। আর কোনো কিছুকে পানিতে মেশালে যে তাপের পরিবর্তন হয়, তা হলো দ্রবণ তাপ। আচ্ছা, এতগুলো বিভিন্ন তাপের কথা তো বললাম, কিন্তু এমন কি কোনো বিক্রিয়া আছে যার বিক্রিয়া তাপের মানটা প্রায় সবসময় একই থাকে, একটা নির্দিষ্ট সংখ্যার কাছাকাছি?
মজার ব্যাপার হলো হ্যাঁ আছে, আর এটাই হলো আমাদের পরের টপিক, প্রশমন ধ্রুবক। আর সেই ম্যাজিক সংখ্যাটা হলো -57.34 কিলোজুল পার মোল। এটাই হলো প্রশমন তাপ। এর মানে হলো যখনই কোনো তীব্র অ্যাসিড আর তীব্র ক্ষার বিক্রিয়া করে 1 মোল পানি তৈরি করবে, ঠিক এই পরিমাণ তাপই নির্গত হবে, প্রায় সব সময়। এই টেবিলটা দেখলেই বিষয়টা আরও পরিষ্কার হবে। দেখুন, আমরা HCl আর NaOH নিই, বা H2SO4 আর NaOH অথবা HNO3 যাই নিই না কেন, মানটা কিন্তু -57.3 বা -57.4 এর আশেপাশেই ঘুরছে। প্রশ্ন হলো কেন? কারণ আসলে মূল বিক্রিয়াটা কিন্তু একটাই ঘটছে। অ্যাসিড থেকে আসা H+ আয়ন আর ক্ষার থেকে আসা OH- আয়ন মিলে পানি তৈরি করছে। বাকি আয়নগুলো তো দর্শক হিসেবেই থেকে যাচ্ছে। কিন্তু সব অ্যাসিড বা ক্ষার তো আর তীব্র হয় না, তাই না? তাহলে কি হবে যদি আমরা একটা তীব্র অ্যাসিডের জায়গায় একটা দুর্বল অ্যাসিড নিই? তখনও কি মানটা একই থাকবে? চলুন এই নিয়ম ভাঙার খেলাটা দেখা যাক। তো প্রশ্নটা হলো, কেন এই প্রশমন তাপের মানটা মাঝে মাঝে -57.34 কিলোজুল মোল থেকে আলাদা হয়ে যায়? এই প্রশ্নের উত্তরই আমাদের আলোচনার শেষ পর্বে নিয়ে যাবে। উদাহরণটা দেখুন, তীব্র অ্যাসিড HCl এর ক্ষেত্রে মানটা -57.34, কিন্তু দুর্বল অ্যাসিড মানে অ্যাসিটিক অ্যাসিডের ক্ষেত্রে মানটা কমে হয়ে গেছে -55.14। তার মানে প্রায় 2.2 কিলোজুল শক্তি কম নির্গত হচ্ছে। এই শক্তিটা গেল কোথায়? নিশ্চয়ই অন্য কোনো কাজে খরচ হয়ে গেছে। ব্যাপারটা আসলে খুবই সোজা। দুর্বল অ্যাসিডগুলো পানিতে পুরোপুরি ভাঙে না, তো ক্ষারের OH- আয়নের সাথে বিক্রিয়া করার আগে এই দুর্বল অ্যাসিডের অণুটাকে আগে ভাঙতে হয়। আর কোনো কিছু ভাঙতে গেলেই তো শক্তি খরচ হয়, তাই না? এই যে ভাঙার জন্য বাড়তি শক্তিটা খরচ হলো, সেটাই মোট নির্গত তাপ থেকে বাদ চলে যায়। অনেকটা একটা এনার্জি ট্যাক্স দেওয়ার মতো ব্যাপার। এই কারণে নির্গত তাপের পরিমাণটা কমে যায়। কিন্তু গল্প এখানেই শেষ না। রসায়নের সবসময় একটা দারুণ ব্যতিক্রম থাকে। হাইড্রোফ্লোরিক অ্যাসিড মানে HF-কে দেখুন, এটাও কিন্তু একটা দুর্বল অ্যাসিড। তাহলে নিয়ম অনুযায়ী এর প্রশমন তাপ -57.34 এর থেকে কম হওয়ার কথা, তাই তো? কিন্তু বাস্তবে এর মান দাঁড়ায় -68.60 কিলোজুল পার মোল। মানে স্বাভাবিকের থেকেও অনেক বেশি তাপ বের হচ্ছে। এটা কিভাবে সম্ভব? এর পেছনের কারণটা কিন্তু দারুণ মজার। HF ভাঙতেও শক্তি লাগে ঠিকই, কিন্তু ভাঙার পর যে ফ্লোরাইড আয়ন তৈরি হয়, সেই হলো আসল খেলোয়াড়। এই আয়নটা আকারে খুব ছোট, আর এর চার্জের ঘনত্ব অনেক বেশি। ফলে এটা চারপাশের পানির অণুগুলোকে খুব শক্ত করে আকর্ষণ করে আর একটা শক্তিশালী বন্ধন তৈরি করে। এই প্রক্রিয়াকে বলে হাইড্রেশন। আর এই হাইড্রেশনের ফলে বিপুল পরিমাণ অতিরিক্ত শক্তি বেরিয়ে আসে। এতটাই বেশি শক্তি বের হয় যে সেটা অ্যাসিড ভাঙার শক্তি খরচ পুষিয়ে দিয়েও অনেকখানি বাড়তি থেকে যায়। আর এই বাড়তি শক্তিটাই মোট নির্গত তাপকে এত বাড়িয়ে দেয়। তাহলে দেখা যাচ্ছে প্রত্যেকটা রাসায়নিক পরিবর্তনের পেছনেই আছে শক্তির এক অদৃশ্য লেনদেন। আমাদের চারপাশে ঘটে চলা সাধারণ ঘটনা থেকে শুরু করে জটিল রাসায়নিক বিক্রিয়া, সবকিছুর পেছনেই এই শক্তির খেলা চলছে। তাহলে প্রশ্নটা হলো, এই মুহূর্তে আমাদের চারপাশে এমন কতগুলো অদৃশ্য শক্তির প্রবাহ চলছে যা পুরো পৃথিবীকে নিয়ন্ত্রণ করছে? এটা নিয়ে ভাবলে কিন্তু ব্যাপারটা আরও গভীর মনে হয়, তাই না?